Hi friends, this is Bani and welcome to my channel. বন্ধুরা, আজকে আমি তোমাদের জন্য কিছু অ্যাডভান্সড ইংলিশ ফ্রেজ নিয়ে এসেছি। যে ফ্রেজগুলোকে তোমরা তোমাদের প্রতিদিনের কনভারসেশনে ব্যবহার করে নিজেদের কনভারসেশনটাকে আর একটু অ্যাডভান্সড করে তুলতে পারো। প্রত্যেকটা ফ্রেজ এখানে ইম্পর্টেন্ট। প্রত্যেকটা ফ্রেজকে স্পোকেন ইংলিশে বারবার তোমরা ব্যবহার হতে দেখবে। এই ইংলিশ ফ্রেজগুলোকে আমি এক্সাম্পলের মধ্যে দিয়ে তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব যে সেন্টেন্সে এগুলোকে ঠিক কিভাবে ব্যবহার করতে হয়। তো আজকের ভিডিওটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, খুবই ফ্রুটফুল হতে চলেছে। তোমরা কোথাও যাবে না, আমার সাথে ভিডিওটা একদম শেষ পর্যন্ত থাকবে। যারা চ্যানেলে নতুন অর্থাৎ প্রথম আমার ভিডিও দেখছো তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, তাহলে যখনই আমি ভিডিও আপলোড করব তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে। তো আর দেরি না করে চলো শুরু করা যাক আজকের ভিডিও। বাংলায় আমরা প্রায় বলে থাকি খুব বেশি হলে কতক্ষণ লাগতে পারে, বেশির থেকে বেশি হলে কত দাম হতে পারে, বেশির থেকে বেশি হলে এটা কত দূর যেতে পারে। তো এরকম অর্থে আমরা কোন ফ্রেজের ব্যবহার সেন্টেন্সে করতে পারি? দেখো, এটা বলার জন্য অর্থাৎ বাংলা এই বাক্যটাকে ইংরেজিতে ট্রান্সলেট করার জন্য আমরা অ্যাট দ্য মোস্ট এর ব্যবহার সেন্টেন্সে করব। অ্যাট দ্য মোস্ট সেন্টেন্স দেখো তোমরা আরো ভালো করে বুঝতে পারবে। দেখো, অ্যাট দ্য মোস্ট এর অর্থ হলো বেশি হলে বা বেশির থেকে বেশি হলে। বেশি হলে 500 টাকা দাম হবে। অ্যাট দ্য মোস্ট দ্য প্রাইস উইল বি 500 রুপিস। অ্যাট দ্য মোস্ট দ্য প্রাইস উইল বি 500 রুপিস। খুব বেশি হলে মিটিংটা 1 ঘন্টা চলবে। At the most, the meeting will last for an hour. At the most, the meeting will last for an hour. খুব বেশি হলে এটা 2 ঘন্টা লাগবে। It will take 2 hours at the most. It will take 2 hours at the most. দেখো, সেন্টেন্সে আমরা at the most কে শুরুতেও রাখতে পারি আর শেষেও রাখতে পারি। অর্থাৎ এটা সেন্টেন্স অনুযায়ী তোমরা যে কোনো জায়গায় সেন্টেন্সে at the most এর ব্যবহার করতে পারো। এবার আমরা দেখব পরেরটা। আমার মনে হয় তোমরা খুব ভালো করে বুঝতে পারলে অ্যাট দ্য মোস্ট কে সেন্টেন্সে কিভাবে ব্যবহার করতে হয়। পরেরটা দেখো। পরেরটা হলো এনগ্রোসড ইন। এনগ্রোসড ইন, যার অর্থ হলো ডুবে থাকা বা মগ্ন হয়ে থাকা। যখন আমরা কোনো কাজে ডুবে থাকবো, একদম কমপ্লিটলি ফোকাসড হয়ে থাকবো, তখন আমরা বলতে পারি যে সে মগ্ন হয়ে আছে বা আমি এটাতে মগ্ন হয়ে আছি, আমি এই কাজটার মধ্যে ডুবে আছি। এরকম অর্থে আমরা সেন্টেন্সে এনগ্রোসড ইন এর ব্যবহার করে থাকি। এক্সাম্পল দেখো। সেই সময় সে তার বইয়ের মধ্যে মগ্ন হয়েছিল। She was engrossed in her book at that time. She was engrossed in her book at that time. সে তার ভিডিও গেমে মগ্ন হয়ে আছে বা সে তার ভিডিও গেমে ডুবে আছে। He is engrossed in his video game. He is engrossed in his video game. আমি আমার কাজে মগ্ন হয়ে আছি বা আমি আমার কাজে ডুবে আছি। I am engrossed in my work. I am engrossed in my work. তো তোমরা বুঝতে পারছো এই সেন্টেন্সগুলোর মধ্যে দিয়ে যে আমরা এনগ্রোসড ইনকে কিভাবে ব্যবহার করছি, অর্থাৎ কোন অর্থে ব্যবহার করছি। পরেরটা হলো টেন্ড টু। টেন্ড টু, ইংলিশে আমরা প্রায় এই ফ্রেজটার ব্যবহার দেখে থাকি। স্পোকেন ইংলিশেও আমরা বারবার এটার ব্যবহার, এই ফ্রেজটার ব্যবহার হতে শুনি, যার অর্থ হলো সাধারণভাবে বা সাধারণত, বা আমরা বলতে পারি অভ্যাস বা সাধারণ অভ্যাস। যদি আমি বলি শিশুদের বড়দের অনুকরণ করাটা একটা অভ্যাস বা এটা একটা সাধারণ অভ্যাস। Children tend to imitate adults. Children tend to imitate adults. শিক্ষার্থীরা সাধারণত পরীক্ষার আগে আরো কঠোর পরিশ্রম করে। Students tend to study harder before exams. Students tend to study harder before exams. তো আমার মনে হয় তোমরা বুঝতে পারলে সেন্টেন্সে টেন টু কে আমরা ঠিক কিভাবে ব্যবহার করছি। দেখো, যখন আমরা টেন টু কে সেন্টেন্সে ব্যবহার করব তার অর্থ আমরা এরকমটাই বোঝাতে চাইবো যে এটা একটা সাধারণ ব্যাপার, এটা একটা অভ্যাসগত ব্যাপার বা এরকমটা হয়েই থাকে। পরেরটা হলো ইন রিগার্ড টু। ইন রিগার্ড টু সামথিং, দ্যাট মিনস কোনো কিছুর বিষয়। আমরা যখন কোনো কিছুর বিষয়ে কিছু বলতে চাইবো তখন আমরা এই ফ্রেজটার ব্যবহার সেন্টেন্সে করতে পারি। এক্সাম্পলের মধ্যে দিয়ে তোমরা আরো ভালো করে বুঝতে পারবে। আবহাওয়ার বিষয়ে বৃষ্টি হওয়ার কথা রয়েছে। আমরা বাংলায় প্রায় বলে থাকি আবহাওয়ার বিষয়ে বলি বৃষ্টি হওয়ার কথা রয়েছে। সেন্টেন্সটা কি হবে? ইন রিগার্ড টু দ্য ওয়েদার ইট ইজ সাপোজ টু রেন। ইন রিগার্ড টু দ্য ওয়েদার ইট ইজ সাপোজ টু রেন। সমস্যাটির বিষয়ে আমরা তদন্ত করছি। ইন রিগার্ড টু দ্য ইস্যু উই আর ইনভেস্টিগেটিং। ইন রিগার্ড টু দ্য ইস্যু উই আর ইনভেস্টিগেটিং। তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে আমরা ইন রিগার্ড টু কে ঠিক কিভাবে ব্যবহার করছি। সেন্টেন্সে যখন আমাদের বোঝাতে হবে যে এই বিষয়, কোনো কিছুর বিষয়ে যখন আমরা বোঝাতে চাইবো তখন আমরা ইন রিগার্ড টু এর ব্যবহার সেন্টেন্সে করতে পারি। পরেরটা দেখো।
পরেরটা হলো ইনিশিয়ালি। ইনিশিয়ালি যার অর্থ হলো প্রথম দিকে, শুরুতে বা প্রাথমিকভাবে। সেন্টেন্স দেখো, সেন্টেন্সে আমরা ইনিশিয়ালিকে কোন অর্থে ব্যবহার করছি? প্রথম দিকে প্রকল্পটি সহজ বলে মনে হয়েছিল। ইনিশিয়ালি দ্য প্রজেক্ট সেমড সিম্পল। ইনিশিয়ালি দ্য প্রজেক্ট সেমড সিম্পল। প্রথম দিকে তিনি নতুন চাকরিটি পছন্দ করেননি। Initially, she didn't like the new job. Initially, she didn't like the new job. প্রথম দিকে আমি বিষয়টিতে আগ্রহী ছিলাম না। Initially, I was not interested in the topic. Initially, I was not interested in the topic. প্রথম দিকে তিনি ত্রুটিটা লক্ষ্য করেননি। Initially, he didn't notice the error. Initially, he didn't notice the error. পরেরটা হলো টু হোয়াট এক্সটেন্ট। টু হোয়াট এক্সটেন্ট যার অর্থ হলো কতটা পরিমাণে, কতটুকু। আমরা বাংলায় প্রায় বলে থাকি যে তার উপরে কতটা পরিমাণে বিশ্বাস করা যায়। এই ব্যাপারটা আমাদের কতটা বা কতটা পরিমাণে ক্ষতি করতে পারে। তো এরকম অর্থে আমরা সেন্টেন্সে টু হোয়াট এক্সটেন্টের ব্যবহার করতে পারি। এক্সাম্পল দেখো, তোমরা আরো ভালোভাবে বুঝতে পারবে। আবহাওয়া আমাদের পরিকল্পনাটাকে কতটা পরিমাণে প্রভাবিত করবে। To what extent will the weather affect our plan? To what extent will the weather affect our plan? প্রযুক্তির উপরে আমাদের কতটা পরিমাণে নির্ভর করা উচিত? To what extent should we rely on technology? To what extent should we rely on technology? কোম্পানিটি কতটা পরিমাণে প্রসারিত হয়েছে? To what extent has the company expanded? To what extent has the company expanded? তো এই সেন্টেন্সগুলোর মধ্যে দিয়ে আমার মনে হয় তোমরা বুঝতে পারলে সেন্টেন্সে টু হোয়াট এক্সটেন্টকে আমরা ঠিক কোন অর্থে ব্যবহার করছি। এবার আমরা দেখব পরেরটা। পরেরটা হলো বিলিভ টু বি। বিলিভ টু বি যার অর্থ হলো বিশ্বাস করা হয়। যদি আমি বলি তাকে পরবর্তী নেতা বলে বিশ্বাস করা হয়, সেন্টেন্সটা কি হবে? হি ইজ বিলিভড টু বি দ্য নেক্সট লিডার। হি ইজ বিলিভড টু বি দ্য নেক্সট লিডার। ভবনটি ভুতুড়ে বলে বিশ্বাস করা হয়। The building is believed to be haunted. The building is believed to be haunted. প্রাণীটিকে লুপ্তপ্রায় বলে বিশ্বাস করা হয়। The animal is believed to be endangered. The animal is believed to be endangered. তো এই সেন্টেন্সগুলোর মধ্যে দিয়ে তোমরা বুঝতে পারছো বিলিভ টু বি কে আমরা কত সহজেই ব্যবহার করতে পারি আর এটার কি অর্থ। পরেরটা দেখো। পরেরটা হলো রিগার্ডলেস অফ। রিগার্ডলেস অফ যার অর্থ হলো নির্বিশেষে। সেন্টেন্স দেখো, আবহাওয়া নির্বিশেষে আমি অনুষ্ঠানটিতে যাব। I will go to the event regardless of the weather. I will go to the event regardless of the weather. যার অর্থ হলো আবহাওয়া যেমনই হোক না কেন, আবহাওয়া খারাপ হলেও আমি যাব, ভালো হলেও আমি যাব। অর্থাৎ আবহাওয়া নির্বিশেষে আমি এই অনুষ্ঠানটিতে যাব। এরকম অর্থেই আমরা সেন্টেন্সে এই ফ্রেজটা ব্যবহার করতে পারি। আরো একটা এক্সাম্পল দেখো, চ্যালেঞ্জ নির্বিশেষে আমরা প্রকল্পটি চালিয়ে যাব। We will continue the project regardless of the challenges. We will continue the project regardless of the challenges. ঝুঁকি নির্বিশেষে তারা সিদ্ধান্তটা নিয়েছিল। অর্থাৎ যাই ঝুঁকি আসুক না কেন তারা সিদ্ধান্তটা নিয়েছিল। They made the decision regardless of the risk. They made the decision regardless of the risk. তো তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে আমরা রিগার্ডলেস অফ কে কিভাবে ব্যবহার করছি। আমার মনে হয় তোমাদেরও এখন খুব সহজ হয়ে গেছে এই ফ্রেজটাকে সেন্টেন্সে ব্যবহার করতে, এই স্ট্রাকচারটাকে সেন্টেন্সে ব্যবহার করতে। এবার আমরা দেখব পরেরটা। পরেরটা হলো ইন্টেন্ড টু। ইন্টেন্ড টু যার অর্থ হলো মনস্থ করা বা কিছু করতে চাওয়া। যখন আমরা কিছু করব বলে মনস্থ করি তখন আমরা সেন্টেন্সে ইন্টেন্ড টু এর ব্যবহার করতে পারি। এক্সাম্পল দেখো, তিনি এই বছর আরো অর্থ সঞ্চয় করার মনস্থ করেছেন, বা আমরা এটাও বলতে পারি তিনি এই বছর আরো অর্থ সঞ্চয় করতে চান। She intends to save more money this year. She intends to save more money this year. আমরা আমাদের বাড়িটা সাজানোর মনস্থ করেছিলাম। We intended to decorate our house. We intended to decorate our house. তারা একটা নতুন ব্যবসা শুরু করার মনস্থ করেছে। They intend to start a new business. They intend to start a new business. তো তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে আমরা ইন্টেন্ড টু কে কিভাবে ব্যবহার করছি। পরেরটা দেখো, পরেরটা হলো লঙ্গিং ফর। লঙ্গিং ফর
যার অর্থ হলো আকুল হয়ে থাকা। সেন্টেন্স দেখো, সেন্টেন্সের মধ্যে দিয়ে তোমরা আরো ভালো করে বুঝতে পারবে। যখন আমরা বোঝাতে চাইবো যে কোনো জিনিসের জন্য আমি আকুল হয়ে আছি, সে এই জিনিসটার জন্য আকুল হয়ে আছে, তখন আমরা সেন্টেন্সের স্ট্রাকচারটা ব্যবহার করতে পারি। এক্সাম্পল দেখো, সে একটা ভালো বইয়ের জন্য আকুল হয়েছিল। She was longing for a good book. She was longing for a good book. তারা একটা অলৌকিক ঘটনার জন্য আকুল হয়েছিল। They were longing for a miracle. They were longing for a miracle. আমরা সাফল্যের জন্য আকুল হয়ে আছি। We are longing for success. We are longing for success. তো তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে আমরা লঙ্গিং ফর কে কোন অর্থে ব্যবহার করছি। দেখো স্ট্রাকচারগুলো কিন্তু খুবই অ্যাডভান্সড। তোমরা এই স্ট্রাকচারগুলোর ব্যবহার তোমাদের সেন্টেন্সে করলে নিজেদের কনভারসেশনটা সত্যিই বেশ অ্যাডভান্সড হয়ে উঠবে। তো এই ছিল কিছু অ্যাডভান্স স্ট্রাকচার। আমার মনে হয় প্রত্যেকটা স্ট্রাকচারকে তোমরা খুব ভালো করে বুঝতে পেরেছো। প্রত্যেকটা স্ট্রাকচারকে নোট ডাউন করো আর স্ট্রাকচারগুলো দিয়ে নতুন নতুন সেন্টেন্স তৈরি করো আর সেগুলোকে ব্যবহার করো। তো এই ছিল আজকের টপিক, এই ছিল আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক করতে ভুলে যেও না, বন্ধুদেরকে শেয়ার করো যারা ইংরেজি শিখছে। So this is all about today. I will be back with another video. Till then, take care. Thank you for watching this video. Bye bye.